প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো তোমরা। আজকে আলোচনা করছি বাংলা গদ্য আনিসুজ্জামানের জাদুঘরে কেন যাব। আনিসুজ্জামান ছিলেন আমাদের দেশের বরেণ্য বুদ্ধিজীবী, গবেষক, প্রাবন্ধিক। তার জন্ম কলকাতায় 1937 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি। তিনি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন বাংলা বিভাগে। তিনি গবেষণা ও গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। সাহিত্য গবেষণায় কৃতিত্বের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কার ও কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিলিট এবং ভারত সরকারের পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হয়েছিলেন। জাদুঘরে কেন যাব প্রবন্ধে লেখক উল্লেখ করেছেন পৃথিবীর প্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। লেখকের মতে আলেকজান্দ্রিয়ায় পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বা তার কাছাকাছি সময়ে। পৃথিবীর এই প্রথম জাদুঘরে ছিল নিদর্শন সংগ্রহশালা ও গ্রন্থাগার, ছিল উদ্ভিদ উদ্যান ও উন্মুক্ত চিড়িয়াখানা। তবে এটা ছিল দর্শন চর্চার কেন্দ্র। কালক্রমে প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল, কারণ এই জাদুঘরে প্রাচীন জিনিসপত্র সংরক্ষিত থাকে বা সংরক্ষণ করা হয়। তাই কালক্রমে এই প্রাচীন জিনিসপত্র সম্পর্কে আগ্রহ বাড়ছিল এবং সম্পন্ন ব্যক্তি বা পরিবারের উদ্যোগে তা সংগৃহীত হয়ে জাদুঘর গড়ার ভিত্তি রচনা করছিল। ইউরোপে রেনেসাঁসের পর পাশ্চাত্য দেশে এ ধরনের প্রয়াস অনেক বৃদ্ধি পায়। এরকম ব্যক্তিগত বা পারিবারিক জাদুঘরে কখনো কখনো জনসাধারণ সামান্য প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে পারত, তবে অধিকাংশ ক্ষেত্রেই তা সকলের জন্য খোলা থাকত না। কারণ জাদুঘরগুলি স্থাপিত হতো বা প্রতিষ্ঠিত হতো কখনো ব্যক্তিগত উদ্যোগে বা কখনো বা পারিবারিকভাবে। তাই এখানে কিছু প্রবেশ মূল্য দিয়ে কেউ কেউ ঢুকতে পারত, আবার অনেক ক্ষেত্রে সবার জন্য সেটা খোলাও থাকতো না। ফরাসি বিপ্লবের পরে প্রজাতন্ত্রের সৃষ্টি করে লোভ। উন্মোচিত হয় ভেরসাই প্রাসাদের দ্বার। রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের রাজপ্রাসাদে গড়ে ওঠে হারমিতিয়ে। 17 শতকে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম গড়ে ওঠে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এখানকার অ্যাশমোলিয়ান মিউজিয়ামের সৃষ্টি হয় পিতা পুত্র 2 ট্র্যাডেসান্ট এবং অ্যাশমল এই 3 জনের সংগ্রহ দিয়ে। 18 শতকে রাষ্ট্রীয় প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ মিউজিয়াম, তবে তার ভিত্তিও ছিল অপর 3 জনের সংগ্রহ, স্যার হ্যান্স স্নোন, স্যার রবার্ট কটন ও আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্টলির। পুঁজিবাদের সমৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে 19 শতকে জাদুঘরের সংখ্যা বৃদ্ধি ঘটে। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের উপনিবেশে জাদুঘর প্রতিষ্ঠা করতে থাকে। একদিকে শিল্পোন্নতি এবং অন্যদিকে উপনিবেশবাদের অবসানের ফলে 20 শতকে জাদুঘর স্থাপনার কাজটি দ্রুত এগিয়ে যায়। এ সময় সদ্য স্বাধীন দেশগুলোও আত্মপরিচয় দানের প্রেরণায় নতুন নতুন জাদুঘর প্রতিষ্ঠায় প্রবৃত্ত হয়।
জাদুঘরের বৈচিত্র্য আজ খুবই চোখে পড়ে। যে বৈচিত্র্য একদিকে যেমন সংগ্রহের বিষয়গত, তেমনি গঠনগত এবং অন্যদিকে প্রশাসনগত। আজ ভিন্ন ভিন্ন বিষয়ের জাদুঘর গড়ে তোলার চেষ্টাই প্রবল। প্রত্নতত্ত্ব ও ইতিহাস, মানব বিকাশ ও নৃতত্ত্ব, বিজ্ঞান ও প্রযুক্তি, স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি, সামরিক ইতিহাস, পরিবহন ব্যবস্থা, বিমান যাত্রী, মহাকাশ ভ্রমণ, পরিবেশ, কৃষি, উদ্ভিদ বিজ্ঞান, জীবতত্ত্ব, শিল্পকলা, তারও আবার নানান বিভাগ ও পরিবিভাগ আছে। জাদুঘর বলতে আজ আর ব্রিটিশ মিউজিয়াম, লুভ বা হারমিতিয়ের মতো বিশাল প্রাসাদ বোঝায় না। উন্মুক্ত জাদুঘর জিনিসটা এখন খুবই প্রচলিত। প্রশাসনের দিক দিয়ে স্বতন্ত্র শ্রেণীর জাদুঘরের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘর, স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর, বিশ্ববিদ্যালয় জাদুঘর ও একান্ত বা ব্যক্তিগত উদ্যোগে গড়া জাদুঘর। আমাদের দেশে যেসব জাদুঘর আছে তার মধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর আছে, চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকার নগর জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বঙ্গবন্ধু জাদুঘর, বিজ্ঞান জাদুঘর ও সামরিক জাদুঘর, রাজশাহীর বরেন্দ্র মিউজিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাদুঘর, ঢাকার বলধা গার্ডেন এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননের এলাকায় সাইট মিউজিয়াম। জাদুঘরের একটা সাধারণ লক্ষণ হচ্ছে যা চমকপ্রদ, যা অনন্য, যা লুপ্তপ্রায়, যা বিস্ময় উদ্রেককারী এমন সব বস্তু সংগ্রহ করা, যা দেখে মানুষ আপ্লুত হয় এবং আনন্দ পায়। জাদুঘর আমাদের জ্ঞান দান করে, আমাদের শক্তি যোগায়, আমাদের চেতনা জাগ্রত করে, আমাদের মনোজগৎকে সমৃদ্ধ করে। জাদুঘর একটা শক্তিশালী সামাজিক সংগঠন। সমাজের এক স্তরের সঞ্চিত জ্ঞান তা ছড়িয়ে দেয় জনসমাজের সাধারণ স্তরে। গণতন্ত্রায়নের পথও প্রশস্ত হয় এভাবে। জাদুঘর শুধু জ্ঞানই ছড়িয়ে দেয় না, অলক্ষ্যে ছড়িয়ে দেয় ভাবাদর্শ। কাজেই একথা বলা যেতে পারে যে জাদুঘর যেমন সামাজিক ও রাষ্ট্রীয় ভাবনার সৃষ্টি, তেমনি তা সামাজিক ও রাষ্ট্রীয় পরিবর্তনেরও কারণ ঘটাতে পারে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, জাদুঘর হচ্ছে এমন এক সর্বজনীন প্রতিষ্ঠান যেখানে মানব সভ্যতা ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক নিদর্শন সংগ্রহ করে রাখা হয় সংরক্ষণ, প্রদর্শন ও গবেষণার জন্যে। অর্থাৎ জাদুঘর কেবল বর্তমান প্রজন্মের কাছে নিদর্শনগুলি প্রদর্শন করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও সেগুলি সংরক্ষণ করে রাখে। সংগৃহীত নিদর্শনগুলিকে জাদুঘরে যথাযথভাবে পরিচিতিমূলক বিবরণসহ এমন আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয় যেন তা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পারেন, পাশাপাশি আনন্দও পান। এভাবে জাদুঘর ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান ও সংস্কৃতি ইত্যাদি সম্পর্কিত জ্ঞান ও তথ্যের সঙ্গে জনগণকে আকৃষ্ট ও সম্পৃক্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বের কথা এবং মানবজাতির আত্মপরিচয় তুলে ধরায় নানা ধরনের জাদুঘরের ভূমিকার কথা বর্ণিত হয়েছে এই প্রবন্ধে। এবারে আমরা আসছি এই জাদুঘরে কেন যাব প্রবন্ধে কিছু শব্দ আছে যে শব্দগুলোর সঙ্গে তোমাদের পরিচয় নেই, এখন সেগুলো আমি বলছি।
মিউজিয়াম স্টাডি মিউজিয়াম স্টাডিজ, জাদুঘর বা প্রদর্শনশালা সংক্রান্ত বিদ্যা। আলেকজান্দ্রিয়া, এই আলেকজান্দ্রিয়ায় প্রথম পৃথিবীর জাদুঘর স্থাপিত হয়েছিল। এই আলেকজান্দ্রিয়াটা কোথায়? উত্তর মিশরের প্রধান সমুদ্র বন্দর ও সুপ্রাচীন নগর। খ্রিস্টপূর্ব 332 অব্দে আলেকজান্ডার দ্য গ্রেট এই নগর পত্তন করেন। এখানে বিশ্বের প্রাচীন গ্রন্থাগার ছিল এবং এটা ছিল গ্রিক সভ্যতার কেন্দ্র। ইউরোপীয় রেনেসাঁস, খ্রিস্টীয় 14 থেকে 16 শতক ধরে ইউরোপে শিল্প, সাহিত্য, জ্ঞানচর্চা ও চিন্তা চেতনার ক্ষেত্রে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণই ইউরোপীয় রেনেসাঁস। ফরাসি বিপ্লব, ইউরোপের প্রথম বর্জুয়া বিপ্লব। 1789 সালের 14 জুলাই ফরাসি জনগণ সেখানকার কুখ্যাত বাস্তিল দুর্গ ও কারাগার দখল করে নেয় এবং সমস্ত বন্দীকে মুক্তি দেয়। এর মাধ্যমে এই বিপ্লবের সূচনা হয়। রুশ বিপ্লব, 1917 সালের 7 নভেম্বর বিপ্লবী নেতা লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সর্বহারার দল বলশেভিক পার্টি সেখানকার জারতন্ত্রকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করে। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। টাওয়ার অফ লন্ডন, এটা তোমরা সবাই জানো। টাওয়ার অফ লন্ডন লন্ডনের টেমস নদীর উত্তর তীরবর্তী রাজকীয় দুর্গ। এর মূল অংশে রয়েছে সাদা পাথরের গম্বুজ। এটি নির্মিত হয় 1078 খ্রিস্টাব্দে। একসময় দুর্গটি রাজকীয় ভবন ও রাষ্ট্রীয় কারাগার হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে অস্ত্রশালা ও জাদুঘর হিসেবে ব্যবহৃত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এ নামও তোমরা জানো, তোমরা অনেক শুনেছ। যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 12 শতকের প্রথম দিকে। শিল্পকলা ও প্রত্নতত্ত্ব সংক্রান্ত জাদুঘর অ্যাশমোলিয়ান মিউজিয়াম এই বিশ্ববিদ্যালয়েরই অঙ্গ প্রতিষ্ঠান। অ্যাশমল, ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক। জন্ম 1617, মৃত্যু 1692। তিনি রসায়ন ও পুরাকীর্তি বিষয়ে কয়েকটি বই লিখেছেন। তার সংগ্রহগুলি দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশমোলিয়ান মিউজিয়াম। অ্যাশমোলিয়ান মিউজিয়াম ইংরেজ পুরাকীর্তি সংগ্রাহক অ্যাশমলের সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত জাদুঘর। এই সংগ্রহশালার প্রাচীন ভবন গড়ে ওঠে 1679 থেকে 1683 কালপর্বে। বর্তমান অ্যাশমোলিয়ান মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1897 সালে। ব্রিটিশ মিউজিয়াম, প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি সংক্রান্ত এই জাদুঘর ব্রিটেনের জাতীয় জাদুঘর। প্রতিষ্ঠাকাল 1753। সে সময়ে ব্রিটিশ সরকার স্যার হ্যান্স স্নোন, স্যার রবার্ট কটন, আর্ল অফ অক্সফোর্ড রবার্ট হার্ডলি এই 3 জন সংগ্রাহকের বই, পাণ্ডুলিপি, মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদি বিশাল ব্যক্তিগত সংগ্রহ ক্রয় করে এই জাদুঘর গড়ে তোলে। প্রত্নতত্ত্ব, এই বিদ্যায় প্রাচীন মুদ্রা, পুরাকীর্তি ইত্যাদি নিয়ে গবেষণা করে প্রাচীন ইতিহাস আবিষ্কার করা হয়। নৃতত্ত্ব, মানবজাতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান। লুভ, ফ্রান্সের জাতীয় জাদুঘর ও আর্ট গ্যালারি। প্যারিসে অবস্থিত এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1546 খ্রিস্টাব্দে।
হারমিটেজ, সন্ন্যাসীর নির্জন আশ্রম। এবারে আসি আমাদের দেশের যে জাদুঘরগুলোর নাম উল্লেখ আছে এই প্রবন্ধে, সেই জাদুঘরগুলো কোথায়? বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘর। এদেশের ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব গবেষণার কাজে এটি নিয়োজিত। 1913 খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘর হিসেবে এর যাত্রা শুরু হয়। বর্তমানে ঢাকা মহানগরের শাহবাগে এর অবস্থান। জাতিতাত্ত্বিক জাদুঘর, এই জাদুঘর বাংলাদেশের অনন্য জাদুঘর। চট্টগ্রাম নগরের আগ্রাবাদে অবস্থিত এই জাদুঘরে বাংলাদেশের 25টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বিদেশি 5টি দেশের জাতিতাত্ত্বিক বৈশিষ্ট্যের নিদর্শন প্রদর্শনের জন্য রয়েছে। ঢাকা নগর জাদুঘর, ঢাকা সিটি কর্পোরেশন পরিচালিত এই জাদুঘর নগর ভবনে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় 1987 খ্রিস্টাব্দে। মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম জাদুঘর। মুক্তিযুদ্ধের নিদর্শন ও স্মারক সংরক্ষণ ও প্রদর্শনের জন্যে এই জাদুঘর বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু জাদুঘর, এই জাদুঘর ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকায় অবস্থিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনকে 1997 সালে জাদুঘরে রূপান্তরিত করা হয়। বিজ্ঞান জাদুঘর, ঢাকায় অবস্থিত এই জাদুঘরের প্রাতিষ্ঠানিক নাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। 1965 সালে এটি প্রতিষ্ঠিত হয়। সামরিক জাদুঘর, 1987 সালে মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। পরে শহরের কেন্দ্রস্থল বিজয় সরণিতে এটি স্থানান্তরিত হয়। বরেন্দ্র জাদুঘর, প্রাতিষ্ঠানিক নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। 1910 সালে প্রতিষ্ঠিত ও রাজশাহীতে অবস্থিত এই জাদুঘর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। এখানে ভাস্কর্য, খোদিত লিপি, পাণ্ডুলিপি ও প্রাচীন মুদ্রার মূল্যবান সংগ্রহ রয়েছে। বাংলার প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস, শিল্পকলা ও প্রত্নতত্ত্ব ইত্যাদি সম্পর্কে গবেষণায় এগুলি আকর উপাদান হিসেবে গণ্য। বলধা গার্ডেন, ঢাকা মহানগরের ওয়ারীতে এর অবস্থান। এটি একাধারে উদ্ভিদ উদ্যান ও জাদুঘর। ভাওয়ালের জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী 1909 সালে এটি প্রতিষ্ঠা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ কর্তৃক হস্তান্তরিত ছোট সংগ্রহ নিয়ে 1973 সালে এই জাদুঘরে যাত্রা শুরু হয়। এবারে আমরা আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রাতিষ্ঠানিক নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধ। কলকাতার ময়দানের দক্ষিণ কোণে অবস্থিত সুরম্য শ্বেত পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ অপূর্ব স্থাপত্য শৈলীর নিদর্শন। গ্রেকো রোমান মিউজিয়াম, মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1892 খ্রিস্টাব্দে। এতে খ্রিস্টপূর্ব 3য় শতকের পুরা নিদর্শন সহ প্রাচীন গ্রিক রোমান সভ্যতার অনেক নিদর্শন সংরক্ষিত আছে। কায়রো মিউজিয়াম, মিশরের কায়রোতে অবস্থিত এই জাদুঘর মিশরীয় জাদুঘর নামেও পরিচিত। এটি 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তোমরা ক্লাসটা দেখবে এবং তার সঙ্গে বইটাও পড়ে নিবে। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে কথা হবে।